8 বছরে দ্বিগুণের বেশি হয়েছে মাথাপিছু ঋণ, দাঁড়িয়েছে $605, দেশীয় মুদ্রায় ৭৩,০০০ টাকা। অপরিকল্পিত প্রকল্প আর দুর্নীতিকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। বিদেশি অর্থায়নে খুলনার রূপসায় কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র হয়। প্রকল্পের জন্য গ্যাসের ব্যবস্থা নেই, তাই প্রকল্পগুলো কাজে আসেনি। কিন্তু দেশ হয়েছে ঋণগ্রস্ত। উন্নয়নকে বড় করে দেখিয়ে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। ছোট বড় প্রকল্প হাতে নিয়ে সরকারের শীর্ষ থেকে সব মহল তা অহংকারের সঙ্গে প্রচার করেছে। দেখা তলাবিহীন ঝুড়ি বাংলাদেশে। তবে বারবার প্রশ্ন উঠেছে উন্নয়ন ব্যয় নিয়ে। গত 8 বছরে মাথাপিছু বিদেশি ঋণ দ্বিগুণ হয়েছে। বিদেশি ঋণের মোট পরিমাণ এখন $103 বিলিয়ন বেশি, মাথাপিছু $650। আগামীতে আনার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে যাতে করে আমাদের টার্মস অফ লোনসগুলো ভালো থাকে। দ্বিতীয়ত সেটা হলো যে এখন যে দায়ভার আছে এটাকে কিছুটা শিফট করা যায় কিনা। অন্তর্বর্তীকালীন সরকার আরও বেশি বিদেশি ঋণ পাওয়ার চেষ্টা করছে। নগদ ডলার পেতে হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংক থেকে ঋণ একটি বিকল্প। এসব ঋণের খরচ অবশ্য তুলনামূলক কম। প্রত্যেকটা ডোনার অন্যান্য ডোনার দেবে, সেগুলো এক ইস্যু করে পরে আপনার কাছে সব জানানো হবে যথাসময়ে। এটা আমরা জানাবো কোন ডোনার কি, সেটা এখন না, ওদের সাথে ওয়ার্কআউট। যথাযথ ব্যবহার না হয় ঋণের পরিমাণ বেড়েছে বাংলাদেশে। চুক্তিগুলো ছিল ব্যয়বহুল, তহবিলের একটি অংশ বিদেশে পাচার হয়ে থাকতে পারে মনে করছেন কেউ কেউ। সমস্যা হয় তখনই যখন নাকি আমরা ঋণ গ্রহণ করে সেটাকে ভালোভাবে ব্যবহার করি, ওটাকে ব্যবহার করি আমাদের অর্থ পাচারের কাজে, তখনই কিন্তু একটা ঋণের দায়ভার আমাদের মতো দেশে চলে আসে। বিদেশি ঋণ জিডিপি অনুপাত 2015-16 অর্থ বছরে ছিল 15.5%, যা বেড়ে 2023-24 অর্থ বছরে 22.6% দাঁড়িয়েছে। অর্থনীতির আকার বিবেচনা করলে তা খুব বেশি নয় বলছে সংশ্লিষ্টরা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। এ পর্যায়ে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সাইদ আরমান। সাইদ, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হবার জন্য। সাইদ, আপনি আপনার রিপোর্টে বলছিলেন যে গত 8 বছরে ঋণ কিন্তু দ্বিগুণ হয়েছে, আবার রিজার্ভ সংকটে বাংলাদেশ আরও বেশি ঋণ চাইছে। তো অর্থনীতির আকারে এই বিষয়গুলো কতটা অস্বস্তিকর বলে আপনি মনে করেন? এই প্রশ্নের জবাব আমি আপনাকে একটু অন্যভাবে দিচ্ছি। আমি যেটি রিপোর্টে আমি ঋণ নিয়ে যে পরিসংখ্যানগুলো দিয়েছি, এটি একটি সত্য যে আমাদের ঋণের পরিমাণ বাড়ছে, কিন্তু একই সঙ্গে কিন্তু এটিও স্বীকার করতে হবে যে মাথাপিছু আয়ও কিন্তু বেড়েছে। তবে উদ্বেগের ব্যাপার আপনি যেটি জানতে চাচ্ছেন যে অস্বস্তির জায়গা কোনটি, সেটি হলো আমাদের ঋণ এবং জিডিপির যে অনুপাত, সেটি কিন্তু উদ্বেগজনক পর্যায়ে বেড়ে গেছে। এটি যদি আপনি দেখেন 2015-16 অর্থ বছরে কিন্তু আমাদের ঋণ জিডিপি অনুপাত ছিল প্রায় 15%-এর কাছাকাছি, এখন যেটি প্রায় 22% ছাড়িয়ে গেছে। এই উদ্বেগ তো রয়েছে। আর বিদেশি ঋণ নিয়ে বড় যেটি প্রশ্ন, অতিথি আমার রিপোর্টে যেটি দেখছিলেন যে বিশ্লেষকরা যেটি বলছেন যে ঋণের যথাযথ ব্যবহার কিন্তু আমরা বিগত দিনগুলোতে করিনি। বিশেষ করে আওয়ামী লীগের এই টানা 16 বছরের শাসনামলে এখানে কিন্তু ব্যাপক অনিয়মের প্রশ্ন উঠেছে। উন্নয়ন প্রকল্পে ব্যাপক তছরুপের কথা কিন্তু বিভিন্ন সময় বলা হয়েছে, এবং এমনও কি বলা হয় যে ঋণের টাকা কিন্তু বিদেশে পাচার হয়েছে। এই জায়গাগুলো কিন্তু উদ্বেগের। এইরকম অনিয়ম নিয়ে সেখানে কিন্তু মানুষের মাথাপিছু ঋণ যেটা $600 ছাড়িয়ে গেছে বাংলাদেশি টাকায় প্রায় ৭৩,০০০ টাকা, এটি কিন্তু আসলে উদ্বেগজনক। আপনি ঋণের যথাযথ ব্যবহার করবেন না, তছরুপ করবেন, কিন্তু ঋণের বোঝা মানুষের ঘাড়ের উপরে, গরিব মানুষ, মধ্যবিত্ত সবার ঘাড়ের উপরে চাপিয়ে দিবেন, সেটি কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমাদের ঋণের ব্যবস্থাপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু সবসময় আমরা বিগত দিনেও বলে এসেছি, এবং এই নতুন সরকারকেও কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ঋণ করে আমরা যাতে কোনো নষ্ট না করি, ঋণের অর্থ যাতে তছরুপ কোনোভাবেই না হয়। আর একটা বিষয় যে ঋণের চাপ তো বাড়ছেই, তবে এই মুহূর্তে সরকারের হাতে কোনো বিকল্প পথ আছে কিনা, বা অন্তর্বর্তী সরকার এই বিষয়টা কিভাবে সামাল দিচ্ছে? প্রথম আপনি যে প্রশ্নে বলছিলেন যে আমাদের বৈদেশিক মুদ্রার মজুদ কিন্তু কমছে, তাহলে আসলে সরকার এই অর্থনৈতিক যে হাবুডুবু অবস্থা, এটি সামাল দিবে কোন প্রক্রিয়া? এই জন্য কিন্তু আসলে সরকারের হাতে খুব বেশি বিকল্প নেই। সরকারকে আসলে বিদেশ থেকে আরও বেশি ঋণ আনতে হবে, এবং আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কিন্তু সেই চেষ্টাই করছে, এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে প্রায়
10 থেকে 12 বিলিয়ন ডলারের তারা কিন্তু একটি ঋণ পাওয়ার কিন্তু একটু চেষ্টা করছে, কারণ সরকারকে কিন্তু ডলার পরিস্থিতি সামাল দিতে হবে, সরকারকে আমদানি ব্যয় মেটাতে হবে, বিদেশি দায়গুলো পরিশোধ করতে হবে। এই দায়গুলো তো নিতে গেলে কিন্তু সরকারকে বিদেশ থেকে ঋণ আনতেই হবে, কিন্তু প্রশ্ন হলো যে ঋণগুলো যাতে আমরা সঠিক ভাবে নিয়ে আসতে পারি। আমরা যদি আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে যদি ঋণ নেই এবং সেটা বাজেট সহায়তা বলেন বা গ্যারান্টির বিপরীতে যদি ঋণ নেই, তাহলে কিন্তু ঋণের শর্তগুলো খুব সহনীয় থাকে এবং ঋণের যে সুদ সেটিও কিন্তু অনেকটা কম হয়। আমরা যদি দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সংস্থা বাদে দ্বিপাক্ষিক বাণিজ্যিক অংশীদার দেশগুলোর সঙ্গে যদি প্রকল্প ঋণ আনি, তাহলে কিন্তু সেই ঋণের সুদ বেশি দিতে হয়, ঋণের শর্ত কঠিন থাকে এবং ওই প্রকল্প ঋণের কিন্তু তসরুপের সুযোগও বেশি থাকে এবং প্রকল্প ঋণের অর্থ কিন্তু পাচারের সুযোগ বেশি থাকে। তো সরকারকে তো ঋণ করতেই হবে, কারণ সরকারকে তো ডলারের পরিস্থিতি যেহেতু সামাল দিতে হবে, কিন্তু বিবেচনা করতে হবে যে আন্তর্জাতিক সংস্থা বলতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে সরকার চাইলে ঋণ নিতে পারে, সেটি অনেক সহনীয় হয়, এবং বিশ্ব ব্যাংক থেকে নিতে পারে, এশীয় উন্নয়ন ব্যাংকগুলো থেকে নিতে পারে। এবং আমরা দেখছি সরকার সেই চেষ্টাগুলোই করছে, কিন্তু সেই চেষ্টাগুলো করে যদি সরকার এই জায়গাগুলো যদি জোরালো করতে পারে, তাহলে কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রার মজুদ কিছুটা স্বস্তিতে যাবে এবং সেটা পুরো অর্থনীতির জন্য কিন্তু একটা স্বস্তি তৈরি করবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই চেষ্টাই করছে যাতে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হয়। সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইদ আরমান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।